গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় এক অতিকায় দানবীয় গরিলা কংয়ের সাথে। তার বিশালতা আর শক্তিতে পাহাড় পর্বত যেন থরথর করে কাঁপছে। তবে এই ভয়ঙ্কর রূপের আড়ালে কংয়ের একটি কোমল হৃদয়ও আছে, যার একমাত্র ভাগীদার ছোট্ট একটি মেয়ে। এই মেয়েটি কংয়ের সবচেয়ে কাছের এবং বিশেষ বন্ধু। কং তার জন্য নিজের প্রাণ উৎসর্গ করতেও দ্বিধা করবে না। কিন্তু আজ কংয়ের মেজাজটা ছিল প্রচন্ড ক্ষিপ্ত। বনের নিস্তব্ধতা চিরে সে হঠাৎ গর্জে ওঠে এবং এক বিশাল গাছ উপড়ে নিয়ে পূর্ণ শক্তিতে আকাশের দিকে ছুঁড়ে মারে। অদ্ভুতভাবে গাছটি গিয়ে আঘাত করে ওপরের এক অদৃশ্য এনার্জি ফিল্ডে। মুহূর্তেই সেখানে একটি বিশাল গর্ত তৈরি হয়ে যায়। আসলে কং এখন যেখানে আছে তা কোনো প্রাকৃতিক জঙ্গল নয়, বরং মানুষের তৈরি এক কৃত্রিম জগৎ। তাকে এখানে বন্দি করে রাখা হয়েছিল একটি বিশেষ কারণে, যাতে সমুদ্রের রাজা যে ছিল গডজিলা কোনোভাবেই কংয়ের অস্তিত্ব টের না পায়। ইতিহাস বলে প্রায় 6 বছর আগে এই দুই মহাশক্তিশালী প্রাণীর মধ্যে এক প্রণয়নকারী যুদ্ধ হয়েছিল। সেই লড়াইয়ে গডজিলার কাছে কং পরাজিত হয়। তারা একে অপরের উপস্থিতি অনেক দূর থেকে অনুভব করতে পারে। তাই বিজ্ঞানীরা ভয় পাচ্ছিলেন যে কং যদি একবার এই বন্দিশালা থেকে বের হয়, তবে আবারও শুরু হবে সেই পুরনো রণক্ষত্রিয় ধ্বংসলীলা। তবে সময় বদলেছে, কং এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই কৃতপক্ষ সিদ্ধান্ত নেয় যে তাকে এই কৃত্রিম জগৎ থেকে অন্য কোনো নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। ঠিক এই সময় কাহিনীতে প্রবেশ ঘটে বার্নি নামের এক ব্যক্তির। সে কাজ করে অ্যাপেক্স নামক এক বিখ্যাত প্রযুক্তির প্রতিষ্ঠানে, যারা অত্যাধুনিক রোবট ও মানবীয় যন্ত্র তৈরির জন্য পরিচিত। কিন্তু বার্নির মনে অনেক দিন ধরে সন্দেহ ছিল যে এই কোম্পানিটি মানব জাতির আড়ালে খুব বিপজ্জনক কিছু তৈরি করছে। সত্য উদ্ঘাটনের নেশায় বার্নি একদিন কোম্পানির গোপন নথিপত্র চুরি করার চেষ্টা করে। সেখান থেকে সে জানতে পারে অ্যাপেক্স হংকং এ এক রহস্যময় প্রজেক্ট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই সারা শহর জুড়ে বিপদের সাইরেন বেজে ওঠে। বাতাসের ঝাপটায় সমুদ্রের পানি ফুঁসে ওঠে এবং জলরাশি ভেদ করে ভয়ঙ্কর এক মূর্তিতে আবির্ভূত হয় স্বয়ং গডজিলা। আকাশ থেকে হেলিকপ্টারগুলো তাকে লক্ষ্য করে আক্রমণ করলেও গডজিলার সামনে সেগুলো খেলনার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই সব কিছু দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। গডজিলা, যাকে মানুষ একসময় পৃথিবীর রক্ষাকর্তা হিসেবে জেনে এসেছে, সে আজ যেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সাধারণ মানুষকে আক্রমণ করছে। গডজিলা তখন প্রচন্ড ক্রোধে তার নীল নিউক্লিয়াস নিঃশ্বাস ব্যবহার করে চোখের পলকে পুরো অ্যাপেক্স কোম্পানিকে ধ্বংসস্তূপে পরিণত করে। মুহূর্তের মধ্যে এই খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। গডজিলা ফিরে এসেছে, কিন্তু এইবার সে রক্ষক হিসেবে নয়, বরং এক অপরাজয়ের ধ্বংসকারী শত্রুর বেশে। গডজিলার তাণ্ডবে যখন চারপাশ লণ্ডভণ্ড, ঠিক তখনই সংবাদ মাধ্যমে আবির্ভূত হন অ্যাপেক্স কোম্পানির কর্ণধার ওয়াল্টার সিমন্স। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেন যে গডজিলা এখন সম্পূর্ণ অনিয়ন্ত্রিত এবং সাধারণ মানুষের জন্য চরম হুমকি। তবে তিনি আশ্বস্ত করেন যে তাদের কোম্পানি খুব শীঘ্রই এমন এক প্রযুক্তি বা যন্ত্র তৈরি করবে যা এই অপরাজয় দানবকে রুখে দিতে সক্ষম হবে। টেলিভিশনের পর্দায় এই খবরটি দেখছিলেন ম্যাডিসন নামের এক কিশোরী, কিন্তু তার মন ওয়াল্টারের এই চাটকদার কথাগুলো মানতে পারছিল না। ম্যাডিসনের দৃঢ় বিশ্বাস ছিল গডজিলা অকারণে কখনোই এমন ধ্বংসযজ্ঞ চালাতে পারে না। এর নেপথ্যে নিশ্চয় অ্যাপেক্স কোম্পানির কোনো অশুভ উদ্দেশ্য আছে। সে তার বাবাকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, শোনো ম্যাডিসন, এই টাইটানগুলো অনেকটা মানুষেরই মতো। তাদের মেজাজ যে কোনো সময় বিগড়ে যেতে পারে। গডজিলা এখন আর আমাদের রক্ষক নয়, সে এখন এক ধ্বংসযজ্ঞকারী হয়ে গিয়েছে। বাবার এই বিশ্বাস মেডিসনকে কষ্ট দেয়, কিন্তু তার জেদ আরো বাড়িয়ে দেয়। সত্য সন্তানে মেডিসন ইন্টারনেট ঘেটে বার্নির সেই গোপন অডিও পডকাস্টগুলো শুনতে শুরু করে, যেখানে গডজিলা এবং অ্যাপেক্স কোম্পানির মধ্যকার কিছু রহস্যময় সম্পর্কের ইঙ্গিত দেওয়া হয়েছিল। ম্যাডিসন সিদ্ধান্ত নেয় সে যে কোনো মূল্যে বার্নিকে খুঁজে বের করবে এবং উন্মোচন করবে কেন গডজিলা শুধু অ্যাপেক্স কোম্পানির ওপরই আক্রমণ করে। অন্যদিকে অ্যাপেক্সের মালিক ওয়াল্টার দেখা করেন প্রখ্যাত বিজ্ঞানী নেথানের সাথে। নেথান অনেক আগে একটি তথ্য দিয়েছিলেন যার নাম হলো হলো আর্থ, যা ছিল একটি কাল্পনিক পৃথিবী। তার দাবি ছিল আমাদের এই চেনা পৃথিবীর গভীরে আরো একটি লুকানো জগৎ আছে, যা আসলে সমস্ত টাইটানের আদি নিবাস এবং শক্তির মূল উৎস। ওয়াল্টার তাকে প্রলুব্ধ করে বলেন তারা যদি সেই আদি জগতের বিশেষ শক্তিটি সংগ্রহ করতে পারেন, তবে গডজিলাকে চিরতরে থামিয়ে দেওয়া সম্ভব হবে। এরপর ওয়াল্টার নেথানকে তার এক বিশেষ সহকারীর সাথে পরিচয় করিয়ে দেন এবং জানান তারা হলো আর্থের ভেতরে এক বিশাল শক্তির তাণ্ডবের সন্ধান পেয়েছে। কিন্তু এই প্রস্তাব শুনে নেথানের মন বিষাদে ভরে ওঠে। কয়েক বছর আগে তার নিজের ভাই সে রহস্যময় জগতে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, কিন্তু হলো আর্থের প্রবেশপত্রের গ্র্যাভিটি এতটাই অস্বাভাবিক এবং এতটাই চাপ ছিল যে সেখানে পৌঁছানো মাত্রই নেথানের ভাই প্রাণ
প্রাণ হারান। সাধারণ কোনো মানুষের পক্ষে সে চাপ সহ্য করা ছিল অসম্ভব। নেথানের আশঙ্ক দেখে ওয়েল্টার মৃদু হেসে তাকে আশ্বস্ত করেন। তিনি জানান অ্যাপেক্স কোম্পানি ইতিমধ্যেই হ্যাভিলি ইঞ্জিনিয়ার্ড অ্যাটমসফেরিক ভেহিকল নামক একটি বিশেষ ধরনের অ্যান্টি গ্র্যাভিটি যান তৈরি করেছেন, যা হলো আর্থের সেই মরণঘাতী চাপ অনায়াসেই কাটিয়ে দিতে পারবে। সব শুনে নেথান গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েন। একদিকে হারানো ভাইয়ের স্মৃতি আর অন্যদিকে এক অজানা পৃথিবীকে আবিষ্কার করার নেশা। এরপর বিজ্ঞানী নেথান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি বলেন প্রতিটি টাইটানের ভেতরেই তাদের আদি নিবেশ খুঁজে পাওয়ার এক সহজাত প্রবৃত্তি থাকে। তাই হলো আর্থের গোলকধাঁধায় পৌঁছাতে হলে তাদের কংয়ের সাহায্য নিতেই হবে, কারণ কেবল কংই জানে সেই গন্তব্যের সঠিক দিশা না। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নেথান তার পুরনো বন্ধু ইলিনের কাছে যান। তিনি দীর্ঘদিন ধরে কংয়ের দেখাশোনা করছেন। নেথান তাকে বোঝান এই কৃত্রিম খাঁচায় কংকে আর বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব নয়। গডজিলার হাত থেকে তাকে বাঁচাতে হলে তাকে তার আসল বাড়িতে অর্থাৎ হলো আর্থে পৌঁছিয়ে দেওয়াটাই হবে একমাত্র বুদ্ধিমানের কাজ। দীর্ঘ টানাপোড়েনের পর ইলিন রাজি হয়, কারণ কংয়ের নিরাপত্তার জন্য এর চেয়ে ভালো আর কোনো উপায় তার জানা ছিল না। এরপর শুরু হয় এক বিশাল প্রস্তুতি। সমুদ্রের বুক চিরে অতিকায় সব যুদ্ধজাহাজ আর শক্তিশালী সামরিক পাহাড়ে কংকে নিয়ে যাওয়া হয়। সুবিশাল একটি জাহাজে ভারী লোহার শিকলে আষ্টে পিষ্টে বেঁধে রাখা হয়েছিল তাকে। রাতের গভীরতায় সেই ছোট মেয়েটি ইশারায় ইলিয়ানকে জানায় যে কং প্রচন্ড রেগে আছে। এই বন্দিদশা এবং শিকলের অপমান সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। আর্মি লিডার সবাইকে অভয় দিচ্ছিলেন তারা গডজিলার নজর এড়িয়ে নিঃশব্দে পার হয়ে যেতে পারবেন, কিন্তু সেখানে উপস্থিত চিকিৎসকরা জানতেন গডজিলা এবং কংয়ের শত্রুতা অনেক প্রজন্মের। তারা দুজনেই নিজেদেরকে এই পৃথিবীর একমাত্র সার্বভৌম রাজা বলে মনে করেন। আর যদি কোনোভাবে তারা মুখোমুখি হয়ে যায় তবে সমুদ্রের মাঝে এমন এক প্রলয় ঘটবে যা থামানোর সাধ্য কারোই থাকবে না। অন্যদিকে ম্যাডিসন তার বন্ধুকে সাথে নিয়ে অবশেষে সেই রহস্যময় হ্যাকার বার্নির আস্তানায় পৌঁছাতে সক্ষম হয়। বার্নি তার সন্দেহের কথা প্রকাশ করেন অ্যাপেক্স কোম্পানি আড়ালে এমন এক মরণঘাতী যন্ত্র তৈরি করছে যা সরাসরি গডজিলাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। গডজিলা সম্ভবত সেই সংকেত টের পেয়েছে আর সে আক্রোশে সে কোম্পানির উপর রেগে আছে। ঠিক তখনই মাঝ সমুদ্রে হঠাৎ সাইরেন বেজে ওঠে, যা এক আসন্ন বিপদের জানান দিচ্ছিল। ছোট মেয়েটি আতঙ্কিত চোখে ইশারায় সবাইকে সতর্ক করে দিয়ে জানে যে গডজিলা আসছে। মুহূর্তের মধ্যে জাহাজ জুড়ে নীরবতা নেমে আসে, যা খানিক পরে এক ভয়ঙ্কর যুদ্ধের রূপ নিতে যাচ্ছিল। এরপর সমুদ্রের ঢেউ চিরে গডজিলা সে পরিচিত মেরুদণ্ডের কাঁটাগুলো দৃশ্যমান হয়। সে সরাসরি ধেয়ে আসছিল কংয়ের জাহাজের দিকে। কং তখনও ভারী শিখলে বন্দী অসহায়ভাবে গর্জন করছিল। কংকে রক্ষা করার জন্য সামরিক বাহিনী গডজিলার উপর বৃষ্টির মতো মিসাইল ও রকেট ছুটতে শুরু করে, কিন্তু গডজিলার দেহ যেন পাহাড়ের মতো শক্ত। সেই শক্তিশালী মিসাইলগুলো তার চামড়ায় লেগে আতশবাজির মতো মিলিয়ে যাচ্ছিল। ক্ষিপ্ত গডজিলা তার বিশাল লেজ দিয়ে আকাশের হেলিকপ্টারগুলোকে মাছি মারার মতো উড়িয়ে দিতে থাকে। এই বাধা তাকে আরো উত্তেজিত করে তোলে। প্রবল আক্রোশে গডজিলা এবার পূর্ণ গতিতে আর্মির মূল জাহাজগুলোর দিকে এগিয়ে যাচ্ছে, যা দেখে মনে হচ্ছে আজ সমুদ্রের বুকে প্রলয় ঘটবে। একের পর এক জাহাজ উড়িয়ে দিয়ে সে অবশেষে কংকে বহনকারী মূল জাহাজটিকে সজোরে আঘাত করে। অতিকায় সে জাহাজটি খেলনার মতো সমুদ্র উল্টে যায়। অপমান আর ক্রোধের কংয়ের রক্ত টকবক করে ওঠে। সে তার অনরুদ্ধ শক্তি দিয়ে শিকল ছিঁড়ে বেরিয়ে আসে এবং এক জাহাজ থেকে অন্য জাহাজে ক্ষিপ্র গতিতে লাফিয়ে সরাসরি গডজিলার সামনে গিয়ে দাঁড়ায়। বিদ্যুৎ বেগে এক বিশাল ঘুষি বসিয়ে দেয় গডজিলার মুখে, কিন্তু গডজিলাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। পাল্টা আঘাতে সে কংকে নিচে ফেলে দেয়। কং হার না মেনে দ্রুত উঠে দাঁড়িয়ে পুনরায় তাকে আক্রমণ শুরু করে। গডজিলা সিটকে সমুদ্রের পানিতে পড়ে যায়। এইবার গডজিলা চরম ক্ষিপ্ত হয়ে তার প্রাণঘাতী নিউক্লিয়ার পাওয়ার ব্যবহারের প্রস্তুতি নেয়। বিপদ আজ করতে পেরে কং বুদ্ধিমানের মতো ডেক থেকে পানিতে ঝাঁপ দেয়। ঠিক সেই মুহূর্তে গডজিলা তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। যেহেতু গডজিলা পানিতে থেকে অভ্যস্ত, তাই পানির নিচে লড়াই করা তার জন্য কিছুই ছিল না, কিন্তু কং এর জন্য এটা ছিল অসম্ভব কঠিন। তাই কং শ্বাসরোধ হয়ে ক্রমেই দুর্বল হয়ে পড়তে থাকে এবং গডজিলা তাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য অতল সমুদ্রের গভীরের দিকে টেনে নিয়ে যেতে শুরু করে। এই দৃশ্য দেখে ইলিন আতঙ্কে চিৎকার করে উঠে বলেন আমাদের কিছু একটা করতেই হবে, নইলে কং মারা যাবে। সাথে সাথে সামরিক বাহিনী পানির নিচে লক্ষ্য করে বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করতে থাকে। এই প্রবল বিস্ফোরণের কারণে গডজিলার হাত কিছুটা শিথিল হয়ে যায় এবং কং কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে পানির ওপর উঠে আসে। ঠিক এই সংকটময় মুহূর্তে নেথান এক দুঃসাহসী বুদ্ধি দেন। তিনি নির্দেশ দেন জাহাজের সব ইঞ্জিন এবং বৈদ্যুতিক সরঞ্জাম তাৎক্ষণিক বন্ধ করে দিতে। তাদের উদ্দেশ্য ছিল গডজিলাকে এটা বোঝানো যে লড়াই শেষ হয়ে গিয়েছে এবং সবাই মারা গিয়েছে। সবকিছু নিস্তব্ধ হয়ে গেলে গডজিলা তার প্রতিদ্বন্দ্বী কংয়ের দিকে শেষবারের মতো তাকায়
তাকায় এবং তাকে মৃত ভেবে বিজয়ের গর্বে সেখান থেকে চলে যায়। গডজিলা চলে গেলেও ভয় এখনো কাটেনি। এলিন আশঙ্কা করছিল যে ইঞ্জিন চালু করলে গডজিলা আবারও হয়তো ফিরে আসবে। তখন ন্যাথান এক নতুন পরিকল্পনা দেন। এবার আর সমুদ্রের পথে নয়, আকাশপথে অসংখ্য হেলিকপ্টারের সাহায্যে কংকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে তার গন্তব্যের দিকে। অন্যদিকে সত্যের সন্ধানে মরিয়া, মেডিসিন এবং তার বন্ধুরা গোপনে অ্যাপেক্স কোম্পানির হেডকোয়ার্টারে ঢুকে পড়ে। সেখানে গিয়ে তাদের চোখ কপালে উঠে যায়। তারা দেখতে পায় সারিবদ্ধভাবে রাখা হয় স্কেলকুলারদের অতিশয় সব বড় বড় ডিম, যা মূলত কোনো এক ভয়ঙ্কর পরিকল্পনার জন্য সংরক্ষণ করা হয়েছে। তারা যখন অবাক হয়ে এই দৃশ্য দেখছিল, ঠিক তখনই ল্যাবের সক্রিয় দরজাগুলো সজোরে বন্ধ হয়ে যায়। মেডিসিনরা বুঝতে পারে তারা একটি হাই স্পিড ট্রান্সফার পোর্টে আটকা পড়েছে। মুহূর্তের মধ্যে পটে ডিমগুলো সহ এক সুগভীর ভূগর্ভস্থ টানেল দিয়ে তীব্র গতিতে হংকং এর দিকে ছুটতে শুরু করে। তাদের অজান্তেই তারা ঢুকে পড়ে ষড়যন্ত্রের একবারে কেন্দ্রবিন্দুতে। এইদিকে আকাশের বুক চিরে ডর্জন ডর্জন হেলিকপ্টার এক বিশাল জালে করে কংকে নিয়ে এগিয়ে যাচ্ছে সে রহস্যময় হলো আর্থের প্রবেশদ্বারের দিকে। আন্টার্কটিকার সাদা বরফের প্রান্তে বিশাল এক সুড়ঙ্গের মুখে কংকে নামিয়ে দেয় হেলিকপ্টারগুলো। আর এটি ছিল সে কাঙ্ক্ষিত প্রবেশদ্বার, যা সরাসরি চলে গিয়েছে পৃথিবীর গভীরতম তলদেশে অর্থাৎ হলো আর্থের দিকে। সেখানে পৌঁছে সে ছোট মেয়েটি ইশারায় কংকে গুহার ভেতরে যেতে অনুরোধ করে, কিন্তু কম থমকে দাঁড়ায়। এক অজানা আশঙ্কায় সে কিছুতেই সে অন্ধকার গহ্বরে প্রবেশ করতে চাচ্ছিল না। তখন ন্যাথান মেয়েটির সাহায্য নেয়। মেয়েটি অত্যন্ত মমতা দিয়ে ইশারায় কংকে বোঝায় এই গুহার ওপারে অপেক্ষা করছে তার পূর্বপুরুষের ভিটে মাটি এবং তার আসল ঘর। ছোট বন্ধুর এই আকর্তি কংকে সাহস দেয়। সে এক দীর্ঘ গর্জন দিয়ে গুহার অতল অন্ধকারে হারিয়ে যায়। কংকে অনুসরণ করে ন্যাথান এবং তার দলবল দ্রুত গতিতে তাদের অ্যান্টি-গ্র্যাভিটি গাড়িটি নিয়ে রওনা হয়। কিছুক্ষণ পরে তারা এমন এক জগতে প্রবেশ করে যা ছিল পার্থিব বাস্তব নিয়মের বাইরে। সেখানে মধ্যাকর্ষণ শক্তি এক এক জায়গায় এক এক রকম, সবকিছু যেন উলটপালট। তবে অ্যান্টি গ্র্যাভিটি গাড়ির সুরক্ষায় তারা সেই মরণঘাতী চাপ থেকে রক্ষা পায়। সেই অদ্ভুত জগতে পা দেওয়া মাত্রই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে ওখানকার আদিম ও হিংস্র দানবরা। একটি উড়ন্ত দানব আকাশ থেকে নেমে এসে একটি গাড়িকে দুমড়ে মুচড়ে দেয়। আর একটি দানব যখন ছোট মেয়েটির দিকে তেড়ে আসছিল, ঠিক তখনই আবির্ভূত হয় কংয়ের। সে এক লাফে দানবটিকে মেরে মাটিতে আছড়ে ফেলে এবং নির্মমভাবে পিষেই মেরে ফেলে। এরপর কং তার সহজাত প্রবৃত্তি কাজে লাগিয়ে আদি নিবাসের দিকে দ্রুত এগিয়ে যেতে থাকে। অন্যদিকে হংকং এ সে অন্ধকার ল্যাবে মেডিসিন এবং তার বন্ধুরা এক হাড়হিম করা সত্যর মুখোমুখি হয়। তারা দেখতে পায় অ্যাপেক্স কোম্পানি গোপনে তৈরি করেছে এক দানবীয় যান্ত্রিক গডজিলা, যার নাম মেগা গডজিলা। অতিকায় এই লোহার দানবটিকে নিয়ন্ত্রণ করছিল রেন, যার মস্তিষ্কের সংকেত সরাসরি মেশিনের সাথে যুক্ত। মেডিসিন ও বার্নি মুহূর্তেই বুঝতে পারে কেন গডজিলা বারবার অ্যাপেক্স কোম্পানিকে হামলা করছিল। আসলে সে এই কৃত্রিম প্রতিদ্বন্দ্বীর অস্তিত্ব আগেই টের পেয়েছিল। এরপর মেগা গডজিলার ক্ষমতা যাচাই করতে ল্যাবে একটি বিশাল স্কালকুলারকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু মেগা গডজিলার শক্তির সামনে সেটি ছিল নিতান্তই নগ্ন। যান্ত্রিক সেই গডজিলা তার মুখ থেকে তীব্র লেজার বিম ছুড়ে মুহূর্তের মধ্যে স্কালকুলারটিকে দ্বিখণ্ডিত করে ফেলে। তবে এক বিশাল ধাঁধা ছিল, মেগা গডজিলাকে পূর্ণ শক্তিতে সচল রাখতে হলে বিপুল পরিমাণ এনার্জি প্রয়োজন, যা পৃথিবীতে নেই। আর সে আদিম ও অসীম শক্তির ভান্ডার লুকিয়ে আছে কেবল হলো আর্থের গভীরে। আর সেটি পেতে ওয়েল্টার সে মিশনে নেমেছে। মেগা গডজিলা যখন সামান্য সময়ের জন্য চালু হয়, তখন তার সেই শক্তিশালী তরঙ্গ সমুদ্রের অতলে গডজিলার কাছে পৌঁছিয়ে যায়। গডজিলা তখন বুঝতে পারে কেউ তাকে এক অসম যুদ্ধে আহ্বান করছে। সে আর দেরি করে না, তীব্র আক্রোশে সমুদ্রের জলরাশি চিরে হংকং এর দিকে রওনা দেয়। হলো আর্থে সে অপার্থিব জগতের ভেতরে লুকিয়ে ছিল এক পার্বতসম রহস্য। কং যখন সে পাহাড়ের বিশাল এক পাথরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে, তখন তার চোখে পড়ে এক প্রাচীন ঐতিহ্যের নির্দেশন। সেখানে সে খুঁজে পায় একটি বিশেষ যুদ্ধ কুঠোর। তবে এটি কোনো সাধারণ ধাতুর তৈরি নয়। এর ফলকটি তৈরি হয়েছিল গডজিলার মতো কোনো প্রাচীন টাইটানের পিঠের কাটা দিয়ে। কং যখন সেই কুঠোরটি হাতে তুলে নিয়ে তার আদি সিংহাসনে বসে, তখন তাকে দেখে মনে হচ্ছিল সে এই পাতালপুরীর প্রকৃত রাজা। একই সময় হংকং শহরে নেমে এসেছে বিভীষিকা। গডজিলা ততক্ষণে সমুদ্র থেকে উঠে লোকালয়ে হানা দিয়েছে। তার আগমনে পুরো শহর যেন নরকে পরিণত হয়। মাটির নিচে কং যে জাদুকরী শক্তির সন্ধান পেয়েছিল, তা কুঠোরের স্পর্শে নীল আলোয় ঝলমল করে ওঠে। কং বুঝতে পারে এটি তার চূড়ান্ত অস্ত্র। মাটির হাজার মাইল নিচে চলতে থাকে এই নড়াচড়া গডজিলা তীব্রভাবে অনুভব করে। প্রচন্ড রাগে সে তার মুখ থেকে নির্গত করে পারমাণবিক নিঃশ্বাস সরাসরি মাটির দিকে নিক্ষেপ করে। সেই শক্তিশালী রশ্মি পৃথিবীর বুক চিরে গভীর সুড়ঙ্গ তৈরি করে এবং সরাসরি হলো আর্থে কং এর আস্থানায় গিয়ে আঘাত আনে। অভিযাত্রী দলের সাথে থাকা ওয়েল্টারের মেয়ে মায়া এই সুযোগের জন্যই অপেক্ষা করছিল। সে তড়িঘড়ি করে সেই অফুরন্ত শক্তির ডিজিটাল ডাটা হংকং এর মূল ল্যাবে পাঠিয়ে দেয়, যাতে মেগা
গডজিলাকে এক অপরাজয়ী দানবে পরিণত করা যায়। ইলিন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও লোভী মায়া তাতে কর্ণপাত করেননি। তবে ভাগ্য তার সহায় ছিল না। গডজিলার আগুনের হলকায় যখন চারপাশে ধ্বংস হতে শুরু করে, মায়া তার বিমান করে পালানোর চেষ্টা করে, কিন্তু কং তাকে দেখে ফেলে এবং এক থাবায় তার আকাশ যানবাহনটি উড়িয়ে দেয়। শুরু হয় এক মরণঘাতী লড়াই। কং তার কুড়োল দিয়ে গডজিলাকে আহত করে এবং তাকে মারার চেষ্টা করে। অন্যদিকে গডজিলা বারবার তার নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করতে থাকে, কিন্তু কং অত্যন্ত ক্ষিপ্রতার সাথে সেই মরণঘাতী আক্রমণগুলোকে এড়িয়ে যায়। তবে লড়াই যত দীর্ঘ হয়, গডজিলার আদিম শক্তি ততই প্রবল হতে থাকে। এক পর্যায়ে গডজিলা তার সমস্ত শক্তি দিয়ে কং এর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে গুরুতর আহত করে মাটিতে ফেলে দেয়। বিজয়ী গডজিলা কং এর বুকের উপর এক পা রেখে হুঙ্কার দেয়, যেন সে জানিয়ে দিচ্ছে এই পৃথিবীর একমাত্র অধিপতি সে নিজেই। কংকে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে গডজিলা চলে যেতে উদ্যত হয়, কিন্তু গল্পের আসল মোড় তখন তবে শুরু হয়েছে। হংকং এর গোপন ল্যাবে তখন হলো আর্থের পাঠানো সে বিশেষ এনার্জি মেগা গডজিলার যান্ত্রিক শরীরে প্রবেশ করানো হয়েছে। মুহূর্তের মধ্যে মেগা গডজিলার লাল চোখগুলো জ্বলে ওঠে, যান্ত্রিক গর্জন ছিঁড়ে জেগে ওঠে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কৃত্রিম দানব। এখন লড়াইটা আর দুই প্রাণীর মধ্যে সীমাবদ্ধ নেই, এখন যুদ্ধ শুরু হতে যাচ্ছে জীবন্ত প্রকৃতির সাথে মানুষের তৈরি এক দানবীয় যন্ত্রের। মেগা গডজিলা সক্রিয় হওয়া মাত্র এক ভয়াবহ বিপর্যয় নেমে আসে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই দানবটি তার স্রষ্টার নিয়ন্ত্রণ অমান্য করে খুনি হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই সে কোম্পানির মালিক ওয়াল্টারকে পিষে ফেলে এবং ল্যাবের পুরো সিস্টেম ধ্বংস করে দিয়ে শহরের বুকে নেমে আসে। আসল গডজিলা যখন এই যান্ত্রিক দানবকে দেখে, তখন সে তার রাজত্ব বাঁচাতে তার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মেগা গডজিলার উন্নত মিসাইল আর যান্ত্রিক শক্তির সামনে আসল গডজিলা ক্রমে দুর্বল হতে থাকে। এক পর্যায়ে মেগা গডজিলা তাকে মারাত্মকভাবে আহত করে মাটিতে ফেলে দেয়। অন্যদিকে ধ্বংসস্তূপের নিচে ক্রম প্রায় মারাই যাচ্ছিল। হঠাৎ মেয়েটি তার বুকের উপর হাত রেখে কেঁদে ওঠে। সে অনুভব করে কংয়ের স্পন্দন থমকে যাচ্ছে। বিজ্ঞানী নেথান বুঝতে পারেন কংকে বাঁচাতে হলে তার হৃদযন্ত্রে একটি প্রচন্ড বৈদ্যুতিক ধাক্কার প্রয়োজন। তিনি জীবনের ঝুঁকি নিয়ে তার অ্যান্টি গ্র্যাভিটি যানটি কংয়ের বুকের ওপর আশ্রে ফেলে। এক বিশাল বিস্ফোরণ ঘটায়। সে তীব্র কম্পনে থমকে যাওয়া হৃৎপিণ্ড আবারও সচল হয়ে ওঠে। কং তখন ফিরে পায় এক নতুন জীবন। মেয়েটি ইশারায় কংকে বোঝায় গডজিলা আজ তার শত্রু নয়, বরং অভিন্ন শত্রুর বিরুদ্ধে এক পরম বন্ধু। গডজিলাকে বাঁচাতে তার সর্বশক্তি নিয়ে মেগা গডজিলার দিকে ধেয়ে যায়। মেগা গডজিলা তখন তার লেজার দিয়ে গডজিলাকে চিরতরে শেষ করে দিতে যাচ্ছিল। ঠিক তখনই কং সেখানে পৌঁছে গিয়ে আসল গডজিলার প্রাণ রক্ষা করে। দুই রাজা তখন এক অপলক দৃষ্টিতে একে অপরের দিকে তাকায় এবং বুঝে নেয় এই যান্ত্রিক দানবকে হারাতে হলে তাদের এক হয়ে লড়তে হবে। কিন্তু মেগা গডজিলাকে হারানো এতটা সহজ নয়। দুই টাইটান মিলেও তাকে কাবু করতে পারছিল না। এই সংকটময় মুহূর্তে ম্যাডিসন এবং বার্নি ল্যাবে বসে পাগলের মতো সিস্টেম হ্যাক করার চেষ্টা করছিল। তখন তাদের বন্ধু জর্জ এক অদ্ভুত বুদ্ধি খাটায়। সে বার্নির কাছে থাকা মদ সরাসরি মেন কন্ট্রোল প্যানেলে ঢেলে দেয়। যান্ত্রিক গোলযোগের কারণে কিছুক্ষণের জন্য মেগা গডজিলার নড়াচড়া থেমে যায়। ঠিক এই সুযোগটি কাজে লাগে গডজিলা। সে তার মুখ থেকে নির্গত নিউক্লিয়ার রশ্মি দিয়ে কংয়ের কুঠোরটিকে চার্জ করে দেয়। জাদুকরী কুঠোরটি পুনরায় নীল আলোয় জ্বলে ওঠে। অনেক জোরে গর্জন দিয়ে মেগা গডজিলার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কুঠোরের আঘাতে যান্ত্রিক দানবটির হাত পা বিচ্ছিন্ন হয়ে যায়। অবশেষে কং তার প্রলোভ শক্তিতে মেগা গডজিলার মাথাটিকে শরীর থেকে আলাদা করে দেয় এবং হংকং শহরের বুকে বিজয়ের চিৎকার দেয়। শহর জুড়ে শান্তি ফিরে আসে। ধুলোবালি আর ধোঁয়ার মাঝে গডজিলা ধীর পায়ে কং এর সামনে এসে দাঁড়ায়। কং ও তার কুঠোর উপরে উঠিয়ে নিজের বীরত্বের প্রমাণ দেয়, কিন্তু এইবার তার চোখে যুদ্ধের নেশা ছিল না, ছিল একে অপরের প্রতি শ্রদ্ধা। পুরনো শত্রুতা ভুলে গডজিলা তার আদি নিবাস সমুদ্রের নীল জলের দিকে ফিরে যায়। কং তার আসল ঠিকানা হলো আর্থে ফিরে যায়, তার পূর্বপুরুষের রাজ্যে। আর সে ছোট মেয়েটি যে তার আত্মার আত্মীয়, সেও কং এর সাথে সেখানেই থেকে যায়। পৃথিবীর ভারসাম্য রক্ষা পায় আর দুই মহাশক্তির এই সাক্ষ্যতা এক নতুন ইতিহাসের সূচনা করে। আর এভাবে শেষ হয় গডজিলা আর কং এর বন্ধুত্বের মাধ্যমে এই মহাকাব্যটি। তো বন্ধুরা, এটা তো ছিল কং ভার্সেস গডজিলা 2021 সালের মুক্তিপ্রাপ্ত সিনেমাটি। এরপরেও তো আরো অনেক সিনেমা এসেছে যেখানে আমরা গডজিলা এবং কং এর যুদ্ধ দেখেছি। তো তাদের এই মুভির শেষের বন্ধুত্ব কি টিকে ছিল? তো আপনাদের মতে কি মনে হয়, তারা দুজন একসাথে মিলে অন্য টাইটানদের বিরুদ্ধে লড়াই করলে ভালো হতো, নাকি তাদের মধ্যে যুদ্ধটাই সবচেয়ে বেস্ট? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এতক্ষণ পর্যন্ত আমাকে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে অন্য একটি গল্পতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।